তাদেরকে মেনশন করে দাও। এন্ড তোমরা নিজেরাও তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করে বলো যে হ্যাঁ ভাই আমি শেয়ার করে ফেলছি। বুঝতে পারছো? এন্ড সবকিছু ক্লিয়ার কিনা এটাও একটু জানিও। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে কি ভৌত আলোকন বলতে আমরা কি পড়বো, আমরা হচ্ছে আজকে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখব। আমরা যে কত 16 এবং 17 সেশনে যে এমসিকিউ গুলো আসছে ফিজিক্স থেকে, একদম ফিজিক্সের ফুল সিলেবাসের সবগুলো এমসিকিউ আমরা আজকের ক্লাসে দেখব। বুঝছো? তো যারা আছো তো সবাইকে আবারও বলবো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এন্ড চলো আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। হচ্ছে আমি তো প্রতিদিন করে আমি সুজন, পড়াশোনা করি হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড থার্ড ইয়ার। এন্ড আর তোমরা তো জানোই যারা ক্লাসে জয়েন হয়েছো, তো তোমরা মোটামুটি অনেকে ফেসবুক গ্রুপে থেকে আসো। এন্ড আজকে হচ্ছে আমরা কি ফিজিক্সের পার্টটুকু দেখবো, কত 16-17 সেশন, এবং আরেকটা সেশন হচ্ছে কত 17 এবং 18 সেশনের এমসিকিউ গুলো আমরা দেখবো। বুঝছো? তো প্রথমে আসো এই 1 নাম্বার প্রশ্নটা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সেশনে। তোমরা দ্রুত আনসার করবে আর আমরা দ্রুত আগাই যাব। কেমন? বলো, বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? বায়োট-সাভার্টের সূত্র, গাউসের সূত্র, কারশফের সূত্র, ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র। দ্রুত জানাবে। যারা জয়েন হয়েছো তোমরা দ্রুত বলবা। এন্ড হ্যাঁ, তোমরা কে কে ক্লাসটা শেয়ার করছো তারাও একটু কমেন্ট করে জানিও। ওয়াও, হচ্ছে একজন সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখব যে আমাদেরকে বৈদ্যুতিক পাখা তৈরি করা হয় কে তৈরি করছে, এখান থেকে আমরা যেই জিনিসগুলো একটু জানতে পারি। প্রথমত আসো, এই যে বৈদ্যুতিক পাখা তৈরি করে বিজ্ঞানী ফ্যারাড, কে তৈরি করে? ফ্যারাডের থেকে আমরা কি বৈদ্যুতিক পাখা তৈরির ব্যবহার করা হয়েছে। কার সূত্র থেকে? ফ্যারাডের সূত্র থেকে। ফ্যারাডের সূত্র থেকে। বুঝছো? এন্ড বৈদ্যুতিক ফ্যারাডের সূত্র থেকে কিভাবে আমরা পাখা তৈরি করা হয়, যদি এটা আমাদের প্রশ্ন বলা হয়। তোমরা দ্বারকত্ব পড়ছো না? দ্বারকত্ব, এর জন্য আমরা কি এই দ্বারকত্বের উপর ভিত্তি করে আমাদের কি করা হয়, বৈদ্যুতিক পাখা তৈরি করা হয়েছে। এটা ফ্যারাডে করছে। দেখো কারশফের সূত্রটা কি? কারশফের সূত্র দিয়ে কি করবে? কারশফের সূত্র দিয়ে তুমি হুইস্টন ব্রিজ তৈরি করতে পারো। হুইস্টন হুইস্টন ব্রিজ, হুইস্টন কি ব্রিজ, এটা কি কারশফের সূত্র থেকে। ওহমের সূত্র কি? তুমি সাধারণ যেমন হচ্ছে বাতি বা রোধ এই জিনিসগুলো নির্ণয় করা হয়। বুঝছো? এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে বৈদ্যুতিক পাখা তৈরিতে ব্যবহার করা হয় কার সূত্র? হচ্ছে কি ফ্যারাডের সূত্র। কারো প্রশ্ন থাকলে করতে। এই আসো আমরা 2 নম্বর প্রশ্ন। এটা আমাদের পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? তো সবাই আনসার করবা। হচ্ছে আমরা হচ্ছে 2টা সেশনের ক্লাস নিব। 2 সেশনের ক্লাসে যতক্ষণ আমাদের লাগে আর কি, 2 ইয়ারের কোশ্চেন গুলা মোটামুটি আমরা হচ্ছে 1 ঘন্টার মতো নিব। 1 ঘন্টা প্রায় 46-47টা এমসিকিউ সলভ করব। যারা আছো, তো মজার বিষয় হচ্ছে দেখো তোমাদের এখানে আনসার করতে বলছে, এই জন্য তোমাদের সুবিধা হবে। এখন আসো আমরা একটা পৃথিবীতে কি বলছে যে পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের এই প্রশ্নটার আনসারটা কে কে করছে একটু দেখি তো, যে এই প্রশ্নটার আনসার কে কে করছে। ওকে, আব্দুল্লাহ গনি মাহমুদ তানজিম বলছো হচ্ছে কি 2 নাম্বার। দেখো 2 এর প্রশ্নটার আনসার কি হবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে দাও। এখন আসো আমাদের কি করব,
আমাদের আগে আসো, আমাদের কার্যকরী দৈর্ঘ্য এবং পর্যায়ক্রমের মধ্যে একটা সূত্র পড়ছিলাম কালকে, সূত্রটা আমি প্রমাণ করে দিচ্ছি। টি ইকুয়াল টু 2 পাই বাই কত এল বাই জি। আমরা এই সূত্রটা পড়ে আসছি। এটা হচ্ছে পর্যায়কাল একটা সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য, এটা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা নির্ণয় করতে। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা এসে পড়ছে একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। দেখো আমরা সেকেন্ড দোলকে আমার পর্যায়কালটা কত থাকে, সেকেন্ড দোলকের পর্যায়কাল টি এর মানটা হয় কত 2 সেকেন্ড, এটুকু বুঝছো? তাহলে আমরা এখানে বসাও, তাহলে তুমি 2 সেকেন্ড বসাইলে তুমি কি পাবা, তাহলে 2 ইকুয়াল কত 2 পাই রুট ওভার কত এল বাই জি। তাহলে এইখান থেকে 2 কাটা, তাহলে 1 থাকতেছে, তাহলে উভয় পাশে তুমি বর্গ করবে, তাহলে বর্গ করলে তুমি কি লিখতে পারো, এই পাশে লিখতো 1 ইকুয়াল কত পাই স্কয়ার এল বাই জি। তাহলে তুমি এতটুকু পাও। তাহলে তুমি এখান থেকে যেই জিনিসটা লিখতে পারবা সেটা আসতেছে কত, এখানে আমরা পায়ের মান পাবো জাস্ট কত, এই পাশে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে লিখতে পারি জি, আর এই পাশে কত লিখতে পারি, এই পাশে আমরা লিখতে পারি হচ্ছে কত পাই স্কয়ার, আর এই পাশে কত এল। তাহলে আরেকটা জিনিস এইখানে পাইতেছো, এখান থেকে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে তুমি একটা মান পাবা। এখানে জির মানটা কত বলো তো, জির মান হচ্ছে 9.8, আর এখানে এটুকুর মান কত 3.1416 ইন্টু কত 3.1416, আর এখানে হচ্ছে এল। তাহলে দেখো এটাকে যদি তুমি ভাগ করো অবশ্যই কি এর মানটা কি 1 অপেক্ষায় ছোট হবে, এখানে 1 অপেক্ষায় ছোট মানে কি একদম 9 এর কাছে, অর্থাৎ 0.1 সামথিং একটা মান আসবে। সেই মানটা কত তুমি এটা কিন্তু মুখস্থ করে রাখবে, সেই মানটা হচ্ছে কত 0.09935 সামথিং একটা মান আসে, সেটা হচ্ছে কি আমাদেরকে একটা সরল দৈর্ঘ্যের পৃথিবীর পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে যে আনসারটা দেওয়া আছে সেই আনসারটার অনুসারে আমরা এল ইকুয়াল টু কত লিখতে পারি 0.0 সরি আমরা 0.9 কি লিখবো আমরা 0.994 এত মিটার। এটা হচ্ছে একটা সরল দোলকের সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এটা কি বলতো, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক না। এখানে একটা জিনিস লিখে ফেলো, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য কি অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক, অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। এই জিনিসগুলো তুমি একটু একটা প্রশ্ন পড়বা, ওই প্রশ্নতে যে যে টপিক জিনিসগুলো আছে সেগুলো তুমি একটু মাথায় রাখবে। এখান থেকে আমরা আরেকটা জিনিস আসতে পারি, সেটা হচ্ছে আমাদের কি গ্রাফ, তাই না? এই গ্রাফটা কিরকম হবে দেখো তো, এর গ্রাফটা আমরা কিভাবে লিখতে পারি, এই তো পাই তো ধ্রুবক, তাহলে এল এর মানের উপর জি ডিপেন্ড করতেছে না, জি এর মানের উপর এল ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এই পাশে দেখো এদিকে যদি আমরা জি হয় এটা হচ্ছে এল, জি এর মান বাড়লে এল এর মান বাড়বে, কিভাবে বাড়বে সমানুপাতিক বাড়বে। তাহলে এটা হচ্ছে কি তার সমানুপাতিক হারে বৃদ্ধি পাইতেছে। এই গ্রাফটা হচ্ছে কি আমাদেরকে একটা সেকেন্ড দোলকের গ্রাফ, এটুকু মাথায় রাখবে। তো ক্লিয়ার হয়েছে সবার, বলো তো এই প্রশ্নটার এখান থেকে তোমার মেন জিনিসটা কি, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত সেকেন্ড, এই যে 2 সেকেন্ড, এটা মনে রাখবা। তারপরে এটা হচ্ছে আমাদের একটা দোলকের পর্যায়কালের সূত্র টি ইকুয়াল টু এল বাই কত জি, এই সূত্রটা মনে রাখবা। তারপরে সেকেন্ড দোলকের সাথে দৈর্ঘ্যটার সম্পর্কটা কি এটা মনে রাখবা। তারপরে আমাদের এই যে সেকেন্ড দোলকের এই যে কার্যকরী দৈর্ঘ্যটা কত সেটা একদম মুখস্থ করে ফেলবে, এটা মনে রাখলেই হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে ডি নাম্বারটা। তো চলো আমরা এটা আসি, এটা আমাদের কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহিতা কি হবে, এই প্রশ্নটার আনসার কি হবে একটু জানাও তো দেখি।
বলো 3 নাম্বারটা কি? দেখো এখানে বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো পরিবাহীর অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক কি কয়? আমরা আগে আমরা রুটটা কি। প্রথমত একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী, এই পরিবাহী একটা ধরে নাও আমরা অর্ধপরিবাহী, এটা হচ্ছে কি অর্ধপরিবাহী। তাহলে দেখো অর্ধপরিবাহীর যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপমাত্রা বাড়াও, বৃদ্ধি করলে রোধ কি পায়? রোধ হ্রাস পায়। এটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এখানে মনে রাখবা অর্ধপরিবাহীর তাপমাত্রার উষ্ণতার গুণাঙ্ক, এটা একটু মনে রাখো কি উষ্ণতার গুণাঙ্ক বা আলফার মানটা হয় কি ঋণাত্মক, আলফার মান ঋণাত্মক। তা আমরা এতটুকু জানি না পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতাঙ্ককে রোধের কি বিপরীত রাশি, পরিবাহিতা কি হচ্ছে কি আমাদের রোধের বিপরীত রাশি না, জি প্রফেশনাল কত 1/r। তাহলে একটা অর্ধপরিবাহীর তুমি কি করো, অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধটা কি পায়? হ্রাস পায়। যখন রোধ হ্রাস পাবে তাহলে পরিবাহিতাঙ্কের মান কি বৃদ্ধি পাবে। তাহলে একটু চিন্তা করো, যদি আমাদের এইখান থেকে একটা সম্পর্কটা বের করতে পারি, রোধের মান হ্রাস পেলে আমরা কি পরিবাহিতাঙ্ক কি পাই? বৃদ্ধি পায়। পরিবাহিতাঙ্ক কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমাদের যদি রোধের মানটা কি পায়? রোধের মান বৃদ্ধি পায়, তাহলে পরিবাহিতাঙ্ক কি পাবে? হ্রাস পাবে। এখানে চিহ্ন দ্বারা বুঝাইছি হ্রাস পাবে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। এখন আমাদের অর্ধপরিবাহী কোনগুলো? অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, কার্বনটাও হতে পারে, হচ্ছে কি অর্ধপরিবাহী। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। এখানে আনসার কোনটা বলো তো? তাহলে আমরা পরিবাহিতাঙ্ক কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছে। তাহলে আনসার হচ্ছে কোনটা? সি নাম্বারটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। পরে আসি, এটা একটা সমীকরণ আমাদের বলছে কোন তরঙ্গের বিস্তার এবং তীব্রতা আই হলে এদের মধ্যে সম্পর্কটা কি? একটু কমেন্ট করে জানাও তো। এটা হচ্ছে কি আমাদের তরঙ্গ চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে। দ্রুত বলবা। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন এবং এই যে প্রশ্নটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16 এবং 17 সেশন। আর হ্যাঁ, তোমরা যারা ক্লাসে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আব্দুল গনি মাহমুদ, হ্যাঁ আসো আমরা এখান থেকে একটু জিনিসগুলা জেনে নেই। যারা আনসার করবা তারা তো ভালো, তোমার একটা পরীক্ষা হচ্ছে, তুমি এটা একটা পরীক্ষা দিচ্ছ, তোমার মাথার ভিতর এগুলা যাবে। যখন তুমি পরীক্ষার হলে বসবা তখন এগুলো আনসার করাটা তোমার মনে হবে, প্রশ্ন দেখলে মনে হবে যে তুমি এটা পারতেছো। তো এই জিনিসগুলা যদি এখন প্র্যাকটিস না করো তাহলে কখন করবে, তাই না? ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। বলো, দেখো আমরা আগে আসো একটা তরঙ্গের সমীকরণটা কিরকম হতে পারে সেটা আমরা একটু জানি। দেখো তরঙ্গের সমীকরণ বলো তো, তরঙ্গের সমীকরণের সূত্রটা কি? তোমরা কি পড়ে আসছো? তাহলে আমরা y ইকুয়াল টু, আমরা এটা পড়ে আসছি y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত x। এখানে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। এটাকে কি বলা হয়? বিস্তার বলা হয়, বিস্তার। একে বলা হয় বিস্তার, আর এটাকে বলা হয় ল্যামডাকে বলা হয় কি তরঙ্গ। আচ্ছা এখানে বি হবে, এখানে হচ্ছে বি। এই ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর এই বিটাকে বলা হয় ব্যাক, ওই তরঙ্গটার ব্যাক, তরঙ্গর ব্যাক। আর এক্স হচ্ছে কত? তরঙ্গটার সরণ, তরঙ্গের সরণ কতটুকু সরণ করে সেই সরণটা। এটা কার মান? এক্স এর মান। দেখো আমি প্রত্যেকটার মান, এক্স হচ্ছে কি মিটার এককে হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা মিটার এককে, বিস্তার কি মিটার এককে, আর বি হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা এখান থেকে তরঙ্গের সাথে আমরা তীব্রতার সম্পর্কটা, তরঙ্গ এবং তীব্রতা তোমরা ভৌতোলিক বিজ্ঞানে পড়ে আসছো। তীব্রতা হচ্ছে কি বিস্তারের কি বর্গের সমানুপাতিক, আই প্রপোর্শনাল কত স্কয়ার। আমি এখান থেকে একটা ধ্রুবক হিসাবে ব্যবহার করে যদি সূত্র লিখি তাহলে আমি কি পাবো? I1 ইকুয়াল আমরা কি লিখতে পারবো? K ইন্টু A1 স্কয়ার। মানে একটা তরঙ্গের জন্য এতটুকু বিস্তার পাচ্ছ।
প্রথমত আসো, তাহলে আমরা এইটুকু পাইলাম। তাহলে আমরা এরকম করে আলাদা আলাদা করে যে বের করি, তাহলে আমরা কি I1 বাই কত, আমরা I2 ইকুয়াল টু কি লিখতে পারবো, A1 স্কোয়ার ডিভাইডেড বাই কত, A2 স্কোয়ার। এইটুকু আমরা লিখে রাখতে পারি, এইরকম একটা সূত্র আসতে পারে। দুইটা দিয়ে দিল তখন অনুপাত আকারে বের করতে বলতে পারে। তাহলে আনসার কোনটা হবে, এটার এ নাম্বারটা, 4 নম্বরে। তো চলো এটা আসো, ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ কোনটি, সমীকরণের মাত্রা কোনটি, ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক বলো তো, ইয়ং এর গুণাঙ্ক সমীকরণের মাত্রা কোনটি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসে আছে, তো একটু জানাও দেখি। ওকে, বুঝছো? তাহলে বলো তো ইয়ং গুণাঙ্কের মাত্রা কোনটি? একজন বলছো, আব্দুল গনি বলছো এই নাম্বারটা, এন্ড বাকিরা কি বলো, বাকিরা কি পারো না নাকি ক্লাস করতে আসো না, মানে কি লেভেলের বলবো, এদের হচ্ছে গাড়ির সমস্যা, মাথায় সমস্যা। দেখো আমরা ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্ক আগে আমাদের পীড়নটা জানতে হবে। পীড়ন, পীড়ন কি, পীড়ন হচ্ছে একটা বস্তুর উপর বল বাই কি ক্ষেত্রফল, তাহলে আমরা এফ বাই এ, এফ বাই এ এটা জানি। আমরা বিকৃতি জানি, বিকৃতি, বিকৃতি কি, বিকৃতিকে প্রকাশ করা হয় স্মল এল ডিভাইডেড বাই এল। এটা কেন, কারণ আমরা কতটুকু বস্তুটার আকৃতি পরিবর্তন করছি ততটুকু। দেখো আমরা পীড়ন পাইলাম, বিকৃতি পাইলাম। এখন আমাদের ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বাই হচ্ছে কি দৈর্ঘ্যর পীড়ন, বা দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। একটা ধ্রুব সংখ্যা পাবো ইয়ং এর গুণাঙ্কর ক্ষেত্রে, ইয়ং এর গুণাঙ্ক। দেখো ইয়ং এর গুণাঙ্কর ক্ষেত্রে কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি পড়ছো না, এই সূত্রটা পড়ে আসছো, এতটুকু যদি তুমি পড়ে থাকো তাহলে তোমার অবশ্যই এটা কি আনসার করা উচিত। তো চলো আমরা কি পাবো, পীড়নের আগে এককটা মাত্রাটা বের করি। তাহলে পীড়নের মাত্রা, দৈর্ঘ্য বিকৃতির মাত্রা, দেখো দৈর্ঘ্য কি এর কি মাত্রা নেই, মাত্রা বা হচ্ছে কি আমাদের একক, একক নাই, এই জিনিসটা মনে রাখবা। বিকৃতির কোনো মাত্রা বা একক নেই, কিন্তু আমরা পীড়নের মাত্রা একক আছে, পীড়নের মাত্রা, মাত্রা এবং একক, মাত্রা আর হচ্ছে এককটা বের করো। পীড়নের মাত্রা এককটা কি হবে বলো তো, পীড়নের এককটা কি, দেখো বল হচ্ছে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, কি পাবা নিউটন পার কত মিটার স্কোয়ার। এটা পাইলা, একটা পাইলা পীড়নের মাত্রা, আর আরেকটা মাত্রা পাবা সেটা আসবে কত প্যাসকেল, এটাকে তুমি বলবা কি প্যাসকেল, প্যাসকেল। বুঝছো, এই জিনিসগুলো একটু মনে রাখবো পীড়নের সম্পর্কে যতটুকু বলবো। এখন আমাদের এই পীড়নের কি করলে মাত্রা লাগবে না, তাহলে আমরা পীড়নের মাত্রাটা বের করি, পীড়নের মাত্রা, আমি কেন মাত্রা বের করতেছি তারপর দেখো দেখাই। পীড়নের মাত্রার ক্ষেত্রে আমরা পি, ধরো আমরা পীড়ন এর মাত্রাটা আমরা কি লিখবো এফ, এফ এর মাত্রা কি জানি আমরা এম এল 3/2। নিচে কত আছে, নিচে হচ্ছে আমরা কি ক্ষেত্রফল না, তাহলে এল স্কয়ার। আর এটাকে তুমি উপরে লেখো, তাহলে উপরে লিখলে আমি কি লিখতে পারবো এম, এল একটা নিচে থাকবে তাহলে উপরে যাবে এল স্কয়ার, আর এখানে কত আসবে এল ইনভার্স, আর এখানে কত 3/2। এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা, এটাকে আমরা বলবো পীড়নের মাত্রা। বুঝছো, এটুকু হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। তাহলে পীড়নের মাত্রা গেল, তাহলে বিকৃতি আমাদের বের করতে বলছি কি ইয়ং গুণাঙ্কর মাত্রা। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বল, যেহেতু আমরা দৈর্ঘ্যের মাত্রা নাই, দৈর্ঘ্য বিকৃতির মাত্রা নাই, তাহলে আমরা কি জাস্ট পীড়নের মাত্রাটুকুই হবে। তাহলে আমি এখানে লিখতে পারি না ইয়ং এর গুণাঙ্কর মাত্রা ইকুয়াল কত পীড়নের মাত্রা,
ইয়ং গুণাঙ্কর এর মাত্রা ইকুয়াল আমাদের কত, দৈর্ঘ্য বা হচ্ছে কি পীড়নের মাত্রা, আমরা যেটাই বল পীড়নের মাত্রা। বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে আমার আনসার কোনটা আসতেছে বলো তো এখন? এই জিনিস এইখান থেকে তোমার যতটুকু জিনিস আমি লিখে দিলাম একটা টপিকের উপর, তোমার এই জিনিসগুলো মনে রাখলে এই টাইপের যে প্রশ্নগুলো আসুক না কেন তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো বুঝছো আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই নাম্বারটা। আনসার কি পাইলা? আনসার পাইলে কি হচ্ছে এই নাম্বার। তো চলো আমরা একটা দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত এটা জানাও দেখি। বলো তো। আর ক্লাসে যারা আছো, যে বুবারা আছো, তো ক্লাসে রিপ্লাই করো, ক্লাসে আনসার করো এই প্রশ্নটার আনসার কি। যদি তুমি এগুলো না পারো তোমার পাবলিকে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি নেই, সত্য কথা। যদি তুমি এই জিনিসগুলো আনসার করতে না পারো তাহলে তোমার পাবলিকে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি থাকবেই না, কারণ এতটুকু আমি বলতে পারি। বলো এটার আনসার কি? একটা দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে? এটা হচ্ছে কয় নম্বর প্রশ্ন? 6 নম্বর প্রশ্ন। হচ্ছে আব্দুল গনি মোহাম্মদ তাজিম বলছো 5। আর বাকি যারা আছো বলো তো তোমাদের কি অবস্থা? দেখো একটা পরমাণুর আমরা স্বাধীনতার মাত্রা কিভাবে বের করব। শাকিল ফয়াজ বলছো এ এন্ড সামিরা বলছো ই। দেখো এটা আমি একটু গ্রুপে পোস্ট করছিলাম। দেখো আমাদের মাত্রা বের করার সূত্র, মাত্রা। দেখো একটা পরমাণুর আমাদের মাত্রাটা বের করবে, স্বাধীনতার মাত্রা বা হচ্ছে কি আমাদের যে সর্বাধিক মাত্রা হবে সেটা আমরা একটু দেখি। স্বাধীনতার মাত্রা। দেখো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে মাত্রা কেমন হবে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে মাত্রা কেমন হবে সেটা। হ্যাঁ দেখো তো আমাদের একই সাথে যদি আমরা একটা দ্বিপরমাণু গ্যাস চিন্তা করি এই ক্ষেত্রে আমরা কি সর্বাধিক মাত্রা যেটা পাবো, আমরা সর্বাধিক মাত্রা এখানে আসবে কত, সর্বাধিক মাত্রা। দেখো একটা পরমাণু সর্বাধিক মাত্রা বের করতে গেলে সেটা হচ্ছে 3x। এখানে পরমাণু কয়টা সেটা আমরা জানি, যদি 3টা পরমাণু হয় 3। দেখো এর সর্বাধিক মাত্রাটা কত হবে বলো তো? যদি আমি দ্বিপরমাণু বলি দ্বিপরমাণুর সর্বাধিক মাত্রা কত হবে? বলো তো এর স্বাধীনতার মাত্রা কত? এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, দ্বিপরমাণু গ্যাসের কত বলো তো? বলতে পারবা? দেখো আমাদের কথা হলো এতটুকু হওয়ার কথা ছিল। ধরো আমাদের এখানে হাইড্রোজেন পরমাণু, একটু চিন্তা করতো যে হাইড্রোজেন পরমাণু এর মাত্রাটা কত, এর স্বাধীনতার মাত্রাটা কত বলতে পারবা এখন? দ্বিনতার মাত্রা কত? এখন এটা কেন হইলো প্রথম কাজ, এটা কেন হইলো তো তুমি তো এটা জানো না তাই না? দেখো এক পরমাণু গ্যাসের মাত্রা হচ্ছে 3। আমরা যদি একটু বলি যে এক পরমাণু গ্যাসের মাত্রা হচ্ছে কত, 3। এটা আমরা জানি এক পরমাণু গ্যাসের মাত্রা 3। কিন্তু আমরা দ্বিপরমাণু গ্যাসের মাত্রা কেন হচ্ছে 3? দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যদি একই পরমাণু হয়, একই পরমাণু একই পরমাণু তখন আমরা মাত্রাটা কি লিখবো, সেক্ষেত্রে সূত্রটা একটা কমে যাবে, তাহলে 3 মাইনাস x1 এতটুকু হয়। তাহলে আমরা দ্বিপরমাণু যেহেতু, তাহলে 3 ইন্টু কত 2 মাইনাস 1, তাহলে আমরা কত পাবো 5। তাহলে এরকম দ্বিপরমাণু কোনগুলো আছে একটু চিন্তা করো। যদি আমার এরকম হতে পারতো, হাইড্রোজেন হতে পারতো, অক্সিজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এন্ড আর যে পরমাণুগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের দ্বিপরমাণু, এগুলার কি স্বাধীনতার মাত্রা কত বলতো? এর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5।
স্বাধীনতার মাত্রা কত 5। তাহলে এক পরমাণু কোনগুলা এক পরমাণু দেখো এক পরমাণু যেগুলো আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম আর্গন নিয়ন এগুলো হচ্ছে আমাদের কি এক পরমাণু না এক পরমাণু গ্যাস না এদের স্বাধীনতার মাত্রা কত এদের স্বাধীনতার মাত্রা হচ্ছে কত 3 এই জিনিসটা একটু মনে রাখবা এখান থেকে আমি যেই জিনিসগুলো একটু বুঝাইলাম এগুলো যদি মনে রাখতে পারো তাহলে আশা করি তোমার কি হবে ক্লিয়ার হবে এখন আসো তো আমি যদি তোমাকে আরেকটু বলে দিই যে 3 পরমাণু কি বললো 3 পরমাণু 3 পরমাণুর মাত্রা কত একটু কমেন্ট করে বলো তো 3 পরমাণুর মাত্রাটা কত হবে বলো তাহলে 3 পরমাণুর মাত্রাটা কত হবে একটু দ্রুত বলবা এখন তো আমরা এক পরমাণু 2 পরমাণু বললাম তাহলে 3 পরমাণুর মাত্রাটা কত হবে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি হচ্ছে আব্দুল গনি মোহাম্মদ তানজিম বলছো 6 3 পরমাণুর মাত্রা হবে কত 6 না দেখো 3 পরমাণু গ্যাসের মাত্রার সূত্রটা কি হবে সেটা হচ্ছে 3x মাইনাস কত আসবে যেহেতু এদের দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে তার জন্য কত হবে 2 বুঝছো এতটুকু পাবা তাহলে আমরা এখন বলো তো কয়টা পরমাণু পাইছি 3টা না তাহলে এখানে 3 বোঝাও এখানে 3 বসো এই সূত্রটা মনে রাখবা তাহলে 3 × 3 মাইনাসে কত তাহলে কত পাবা 7 পাবা এইটুকু ক্লিয়ার ওকে এখন এরকম আসতে পারে ক্লিয়ার হয়েছে সবার তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এটা আনসার করো এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ফারদিন খন্দকার বলছো 5 নাম্বার এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশন আছে এটার আনসার কি হবে এটা আমাদের কয় নাম্বার গেল 6 এটা হচ্ছে 7 নাম্বার এমসিকিউ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি পরিবর্তন হবে সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি তাহলে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে হবে পারবা ওকে তো চলো আমরা এটার সম্পর্কে একটু দেখে ফেলি তো একটু দ্রুত বলবা দ্রুত আনসার করবা কি পড়ছি আমরা এটা পড়ছি না আমরা সেলসিয়াস কেলভিন ফারেনহাইট এদের মধ্যে সম্পর্ক বলে আসছি কি পড়ছি বলতো c/5 ইকুয়াল f মাইনাসের কত 32/9 ইকুয়াল কত k মাইনাসের কত 273 ডিভাইডেড বাই কত 5 এটা পড়ে আসছে আমাদের এদের যে সম্পর্কটা জাস্ট সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে বের করতে হবে বলছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হয় ফারেনহাইটের কত তো চলো আমরা এই ক্লাসটা এইখান থেকে ক্যালকুলেশন করব এখান থেকে ক্যালকুলেশন তাহলে 5 বাই কত 5 ইকুয়াল কত f মাইনাসের কত 32 ডিভাইডেড বাই 9 এখানে কাটাকাটি করে 1 তাহলে এই পাশে আসে পড়ে কত 9 ইকুয়াল কত f মাইনাসের কত 32 তাহলে তুমি f টাকে এক পাশে রেখে 32 কে এক পাশে নিয়ে এসে পড়ো তাহলে দেখো কত পাবা f ইকুয়াল কত 32 প্লাস এর কত 9 তাহলে তুমি কত পাইতেছো বলো তো f ইকুয়াল টু 41 ডিগ্রি বা ফারেনহাইট এটা आंसर তাহলে आंसर কোনটা হবে आंसर হচ্ছে এনাম ক্লিয়ার তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই বলো তো কোন তাপমাত্রায় সেলসিয়াস কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই প্রান্তে এবং ফারেনহাইট একই পাঠ দেয় একটু কমেন্ট করে বলে ফেলবা আমি এটা করাবো না এটা তোমরা পারবা একই পাঠ দেয় কমেন্ট করে জানিও যারা অ্যাকচুয়ালি আনসার দিছো তাদেরকে ধন্যবাদ আর হ্যাঁ তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিতে পারো এন্ড তারাও ক্লাসটা করুক আশা করি কাজে লাগবে যদি ক্লাস করো
আশা করি কাজে লাগবে। আচ্ছা ফারদিন বলছো 41 না ভাইয়া, এটা হচ্ছে কত হবে, প্লাসের 41°C। আচ্ছা আমরা পরবর্তী স্টেপ দেখব, এটা হচ্ছে প্রাস। এটা আমাদের প্রাস, তোমাদের এই চ্যাপ্টার পড়ছো, যদি তোমার ম্যাথ থাকে সরল হচ্ছে কি স্থিতিবিদ্যা, ওইখানে তুমি প্রাসটা পড়ে আসছো। এখন আসলে আমরা এই প্রাসের কিছু জিনিস দেখব, এগুলা থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমাদের এখানে, যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, শাস্ত্রীয় ফুল সিলেবাস হবে, তারপর আমি জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে দিব, জাস্ট মনে রাখবো এই সূত্রগুলো এরকম। ধরো আমরা এটা একটা প্লাস, প্লাস মানে কি, একটা বস্তুকে অনুভূমির সাথে একটা কোণে নিক্ষেপ করা, ধরো আমরা এইভাবে নিক্ষেপ করছি, কোন ব্যাগে, একটা ব্যাগ নিয়ে নিক্ষেপ করছি, সেই ব্যাগটা কত, বি নট ব্যাগে নিক্ষেপ করা আছে। যখন এই বস্তুটাকে তুমি বি নট ব্যাগে নিক্ষেপ করবা, তখন এর মধ্যে দুইটা অপাংশ, এখানে থিটা কোণে সে নিক্ষেপ করা আছে, তার কি দুইটা অবস্থান রাখা, একটা উলম্ব বরাবর, আরেকটা হচ্ছে কি আনুভূমিক বরাবর, দুই ব্যাগে সামনের দিকে নিয়ে যায়, আরেকটা কি করে বাসায় রাখতে সাহায্য করে এই ব্যাগটাকে। এখানে আমরা দুইটা অপাংশে ভাগ, একটা হচ্ছে কত বি নট কস থিটা, আর এটা হচ্ছে কত বি নট সাইন থিটা। এই কাজটা, এটার কাজ কি, এই যে যেই প্লাসটি নিক্ষেপ করবে ওই বস্তুটা কি করবে, ওই ব্যাগে সামনের দিকে নিয়ে যাবে। এখন ধরো এই যে এই জায়গায় যাচ্ছে, এটা কতটুকু পরিমাণ উঠবে, ওয়াই এর অক্ষ বরাবর কতটুকু, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সে কি করে এক্স অক্ষ অতিক্রম করে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু অতিক্রম করছে, ওয়াই তুলতেছে বা স্মরণ ঘটাইতেছে, সেইটা কত হবে। অথবা আমরা এইটুকুর সূত্র কি পড়ছি আমরা, বলো তো, এই সূত্রটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স মানে কতটুকু স্মরণ ঘটাইছে সেটা, মাইনাস কত আসবে, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 2 ইন্টু পি নট কস থিটা হোল স্কোয়ার, এতটুকু। এটা হচ্ছে আমাদেরকে এর সমীকরণ, এটা আমাদের এই যে প্রাস যে আছে, এই প্রাসের সমীকরণ, এই সূত্রটা লেখা নেই, যদিও আসবে না, তেমন একটা গুরুত্ব না, তো এটা আসতে পারে। এখন ধরো তুমি এখান থেকে প্রাসটা নিক্ষেপ করছো, এইভাবে প্রাসটাকে এইভাবে নিক্ষেপ করছো, এখন এই প্রাসটা একটা সর্বোচ্চ উচ্চতায় যাবে না, এই অক্ষ থেকে সে সর্বোচ্চ উচ্চতা। তুমি আজকে ক্রিকেট খেলা দেখছো কেউ, দেখবা আজকে যখন হচ্ছে রিশাদ সেন 6 মারছিল, সে 6 উচ্চতা ছিল কত, 16 মিটার না, এইটুকু ধরো 16 মিটার, এই 16 মিটার ছিল কি তার সর্বোচ্চ উচ্চতা। এই যে সর্বোচ্চ উচ্চতাটুকু কত সেটা আমাদের বের করতে, আমি যদি ম্যাথমেটিক্যাল হিসাব করতে যাই অনেকটা বড় সময় লাগবে, জাস্ট আমি সূত্রটা বলে দিচ্ছি। দেখো এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে, তাহলে এস ম্যাক্সিমাম সেটা হচ্ছে কত, যে উপরে হচ্ছে কত বি নট সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2g। এই উচ্চতায় বা এই ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করতে হবে। তুমি যদি সাধারণভাবে একটা সমীকরণকে উপরের দিকে নিক্ষেপ করো, এইভাবে নিক্ষেপ করো, তারপরে তোমার কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র কি, এস ম্যাক্সিমাম ইকুয়াল টু বি স্কোয়ার বাই কত 2g না। এখানে বি স্কোয়ার মানে কি, যে এই ব্যাগটা আছে না, এই ব্যাগটা হচ্ছে বি স্কোয়ার, এই ওয়াই অক্ষ বরাবর যে ব্যাগে নিক্ষেপ উপরের দিকে যাচ্ছে সেই উচ্চতার ব্যাগটা। এই সমীকরণটা একটু মনে রাখবা, তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এতটুকু মনে থাকলো। এখন আসলে আমরা আরো কিছু সূত্র আছে, বুঝছো। এখন দেখো, যেহেতু আমরা এতটুকু পাইলাম, এখন আমাদের এখান থেকে উইঠে একবার নামবে না, এই যে সর্বোচ্চ উচ্চতা উঠবে, বা এখানে আমরা কি সরল দোলকটা যেখান থেকে নিক্ষেপ করবা আবার সেইখানে আসবে না, এইখান থেকে যাত্রা শুরু করে আবার একই পয়েন্টে আসতেছে। যখন এই একই পয়েন্টে আসবে তখন এরকম একটা সময় লাগবে, এর কি হবে, একটা সময় লাগবে। তো চলো আমরা এর সময়টাও দেখে ফেলি। তো তোমরা এই প্রশ্নটার আনসার করতে থাকো, আমি একটু এটার জন্য আলাদা একটা স্লাইড নিয়ে নিই। দেখো আমরা সময়, বলো তো সময়টা কি হবে, বলো আমরা সময়টা কি পাবো। এই যে উঠতেছে, আমরা যে সরল দোলন করছি, আমরা সাধারণভাবে যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করে তার উঠতে যে সময়টা লাগবে, সেই সময়ের সূত্রটা কি পড়ছো বলতো, সেই সময়টা টি বা পর্যায়কাল পড়ছো কত 2b ডিভাইডেড বাই কত জি, এটা পড়ে আসছিল না। এখন তোমার জাস্ট এখানে বি এর পরিবর্তে তোমার কি প্লাসের ক্ষেত্রে যে সময়টা লাগবে সেটা একটু পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, 2g হয়ে যাবে। তাহলে আমরা টি ইকুয়াল টু কত লিখতে পারবো, সেটা লিখতে পারবো কি হচ্ছে 2b নট সাইন থিটা ডিভাইডেড বাই কত জি, কারণ আমরা কি বি ব্যাগে এবং থিটা কোণে নিক্ষেপ করছি, তার জন্য আমরা কি এতটুকু সময় প্রয়োজন।
এখন জাস্ট একবার উঠতে কতটুকু সময় লাগছে, জাস্ট সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে। দেখো এটা যদি আসে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বলো তো এই সময়টা কত? ধরো আমরা টি ইকুয়াল কত আসবে, জাস্ট কত, বি 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 নট সাইন থিটা ডিভাইডেড বাই কত, এই একটা ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, এতটুকু ব্যাগে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এইটুকু মনে রাখলেই হবে। এখন আসো এই জায়গায় যে এইটা কতটুকু পরিমাণ গেছে, এই যে প্রাসটাকে নিক্ষেপ করছে এইভাবে, এখান থেকে সে কতটুকু পরিমাণ আসছে, এটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। একটা প্রাসের আনুভূমিক পাল্লা, বুঝছো? এই আনুভূমিক পাল্লাকে প্রকাশ করা হয় আর দ্বারা। দেখো একটা সরল দোলকের আনুভূমিক পাল্লাকে প্রকাশ করা হয় আর দ্বারা। এই আর এর মানটা কি? এই আর এর মানটা হচ্ছে কত আমরা লিখতে পারবি, সেইটা হচ্ছে সূত্রটা হচ্ছে বি স্কোয়ার বি নট স্কোয়ার সাইন 2 থিটা, সাইন 2 থিটা ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে জি। এতটুকু হচ্ছে কি, এই একটা প্রাসকে নিক্ষেপ করলে আনুভূমিক বেগে এতটুকু যায়, এখান থেকে তার উচ্চতা মানে এতটুকু দূরত্ব অতিক্রম করে। আচ্ছা এখন সর্বাধিক কতটুকু, আচ্ছা এখন যদি বলে সর্বাধিক আনুভূমিক পাল্লা কখন হবে, কত ডিগ্রি কোণে হলে, একটু কমেন্ট করে বলো তো। সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে কত ডিগ্রি কোণে, আনুভূমিক পাল্লা হবে কখন, পাল্লা হবে বলো তো, আনুভূমিক পাল্লা হবে কখন, যখন থিটা সমান কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এই জিনিসগুলো একটু মনে রাখবে। তো আজান দিতেছে, দেখি এখন আসো আমাদের এই সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে সূত্রটা কি হবে বলো। যে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে সূত্রটা তুমি কি পাবা বলো তো। দেখো তো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে সূত্র এটা ছিল না, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে জাস্ট বি স্কোয়ার বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারো না। এটা দেখো আছে কোথায়, এই যে ডি নাম্বার অপশনে দেওয়া আছে। আজানটা শেষ হোক, তোমরা এই প্রশ্নটার আনসার করো, এই প্রশ্নটা আনসার, এটা চলতরিৎ থেকে আসছে, কত 16 শেষ হোক। এন্ড এইখানের গুলো আমি ব্যাখ্যা দিব। ওকে, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। তাহলে বলো তো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ কত, এখানে তাপটা কত এটা বের করতে। আমরা জোরের তাপীয় ক্রিয়ার 3টা সূত্র পড়ছি, এই 3টা সূত্র একটু দেখি। এটার ভিতর দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ হবে, এর ভিতর দিয়ে কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। দেখো এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হয়, তার এর ভিতরে একটা কি হয়, রোধ উৎপন্ন হয়। আচ্ছা আমাদের এই প্রশ্নটা আসে কি পাবো, আমরা কোনো পরিবারের মধ্য দিয়ে কি যাচ্ছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে, তখন আমাদের তাপটা কতটুকু হবে বলতো, কতটুকু তাপ উৎপন্ন হবে, এটা আমরা বের করবো। আমরা আসো জুলের তাপীয় ক্রিয়ার 3টা সূত্র পড়ছি, 3টা সূত্র কি কি ছিল। দেখো এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হবে, এর ভিতরে একটা কি তাপ উৎপন্ন হয়, মানে এইচ উৎপন্ন হয়, তখন একটা কি পড়ছিল, প্রথম সূত্রটা ছিল কি, প্রবাহকালের সূত্র, প্রবাহ কালের সূত্র। এই সূত্রটা কি ছিল, এটা ছিল এস প্রফেশনাল আই স্কয়ার। এটা কি আইটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের কি বর্গের সমানুপাতিক। এন্ড আরেকটা সূত্র ছিল রোধের সূত্র, ছিল রোধের সূত্র, এটা ছিল কি আমাদের দ্বিতীয় সূত্র। এদের ভিতরে যখন তড়িৎ প্রবাহ হয়, এর ভিতরে একটা কি থাকে, রোধ থাকে না, আর থাকে। এই রোধটা কি, এর উপর তড়িৎ প্রবাহের কি সমানুপাতিক, আর এর সমানুপাতিক।
আরেকটা সূত্র ছিল প্রবাহকালের সূত্র, প্রবাহকালের সূত্র। এই দেখো আমরা এইটা ছিল জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র। প্রবাহকালে যখন এর ভিতরে তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় লাগে টি, সেই ক্ষেত্রে আমার কি তাপটা কত, তাপ টি প্রপোর্শনাল এস প্রপোর্শনাল কত টি। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা সূত্র লিখতে পারতাম, সেটা হচ্ছে কত এস প্রপোর্শনাল আর স্কয়ার আর এই সূত্রটা। তাহলে আমরা এখান থেকে এইচ সমান আমরা একবার লিখতে পারি আর স্কয়ার আর টি। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার তাপের সূত্র। তাহলে এখন বলো তো এটা আমাদের দেওয়া আছে কোথাও? আছে, দেখো 1 নাম্বার অপশনে দেওয়া আছে, এই যে এ নাম্বার অপশনে আনসার। কিন্তু আমরা এখানে যদি এই এন আর না থেকে অন্য একটা কিছু থাকতো বা বি থাকতো বা পি থাকতো তখন কি হইতো? তো চলো আমরা এই জিনিসগুলো একটু দেখে আসি। দেখো আমরা ওহমের সূত্র থেকে আমরা কি পড়ছি, আই ইকুয়াল টু বি বাই আর। তাহলে দেখো তো এখান থেকে আমরা যদি আরেকটা তাপের সূত্র বের করতে চাই তাহলে সেই সূত্রটা কি লিখতে পারবো আয়ের পরিবর্তে? তাহলে এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি এইচ ইকুয়াল টু আয়ের জায়গায় কি বি স্কোয়ার বাই আর না, বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু কত আর টি। একটা কাটো, তাহলে কি থাকতেছে জাস্ট বি স্কোয়ার টি ডিভাইডেড বাই কত আর। এটা আমরা পাইছি আরেকটা তাপের সূত্র। তাহলে বলো তো কয়টা সূত্র পাইলাম? এই যে দুইটা সূত্র পাইলাম। এখন আরেকটা সূত্র বের করতে পারি। এখন দেখো আই ইকুয়াল টু পাইলাম, আর ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? আর ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি না যে বি বাই আই, এটা লিখতে পারি তাই তো? এখানে বসাও, তাহলে তুমি কি পাবা বলো তো? এই সমীকরণ থেকে তুমি আরেকটা কেস সূত্র পাবা, সেই সূত্রটা কি আসবে দেখো। এই সূত্রটা আমরা কি লিখতে পারি? এই সূত্রের ক্ষেত্রে আই স্কোয়ার আর টি, তাহলে আয়ের মান আর এর জায়গায় বসাও, তাহলে আই স্কোয়ার লেখো ইন্টু আর এর জায়গায় কত আসবে বি, এখানে লিখতে পারতেছো বি বাই আই ইন্টু কত টি। দেখো এখান থেকে টাই কাট, তাহলে কি পাইতেছো এইচ ইকুয়াল টু কত পাবা? এইচ ইকুয়াল টু পাবা গিয়ে হচ্ছে এইচ ইকুয়াল টু বি আই টি। এটা পাইতেছো আরেকটা তাপের সূত্র। তাহলে আমরা কয়টা পাইলাম? তিনটা সূত্র পাই গেলাম। দেখো একটা থেকে আমরা তিনটা সূত্র লিখে ফেলছি। এই তিনটা সূত্র যদি মনে রাখবো, এখানে একটা সূত্র, এখানে আরেকটা সূত্র, এই একটা সূত্র, এই আরেকটা সূত্র, এই সূত্র, এই সূত্র। আমরা আসো ক্ষমতার সূত্র দিয়ে দেখি। আমরা ক্ষমতা সমান কি পড়ছি? পি ইকুয়াল টু বি আই পড়ছি। আমরা ক্ষমতা ইকুয়াল টু বি আই। তাহলে এইখান থেকে দেখো বি আই এর পরিবর্তে পি লিখতে পারো না, আরেকটা সূত্র আসতেছে না, ঠিক আছে কত পি, এটাও আমরা লিখতে পারি তাপের সূত্র। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। এখান থেকে যে সূত্রগুলো লেখা দিলাম তোমাদের মাথার ভিতরে থাকবে কিনা একটু বল। আমি জাস্ট তোমাকে প্রশ্ন ব্যাংক সমাধান করতেছি না, তোমার ওই প্রশ্নটা যেখান থেকে আসছে ওই টপিকের ভিতরে যতগুলা প্রশ্ন আসতে পারে আমি সবগুলা দেখাই দিলাম, এই অপশনগুলো থাকতে পারে, বুঝছো? একটু দেখি কে কে বুঝছো, একটু জানাও দেখি। এইটুকু একটু ক্লিয়ার করে রাখো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আর এখানে তো সবাই আছে, তো একটু আনসার করবা। আচ্ছা এখানে আসো, এই দুইটা প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসের বাইরে রেখে আসছে, তোমরা চাইলে এই দুইটা পড়তেও পারো নাও পড়তে পারো। দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবিন্দুর দূরত্ব, আর নিস্পন্দ বিন্দুটা কি দেখো। তোমরা তরঙ্গ চ্যাপ্টার তো পড়ো নাই, পড়ছো? এখন এতটুকু যদি বুঝাইতে যাই তাহলে তোমাদেরকে তাহলে অনেকটা সময় চলে যাবে। আচ্ছা তোমরা এই দুইটা আপাতত বাদ দাও, কারণ হ্যাঁ এইটা, তারপর এটা আসো, এটা হচ্ছে একটা পূর্ণ চক্র। আমরা আচ্ছা এসি ই আছে আইসি, যেমন আই একটা ধরো একটা বস্তুর ভিতরে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, এরকম আই একটা চক্র থাকে। যেমন আমরা এসি কারেন্ট আছে না, তোমরা বাসা বাড়িতে যেই কারেন্টটা ব্যবহার করো সেই কারেন্টটা আই ইকুয়াল টু, সেই সূত্রটা হচ্ছে আই নট সাইন কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা। এই সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের সূত্র। তো এই সার্কিটটা যখন হয় এর ভিতরে একটা সর্বোচ্চ বিস্তার থাকে বা হচ্ছে এটা হচ্ছে তার কি শীর্ষমান থাকে, এটাকে বলা হয় আমাদের শীর্ষমান, শীর্ষমান। এখন দেখো এখানে আমরা কি বলছি একটা পূর্ণ চক্র, যদি দেখো পূর্ণ চক্র ক্ষেত্রে বলতে কি এই যে চক্রটা সম্পূর্ণ করতে তার কতটুকু হচ্ছে গড় প্রবাহ লাগে। গড় প্রবাহ মানে আই আর বা গড় আর, এটা তুমি যদি ম্যাথমেটিক্যালি হিসাব করতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে। চলো আমি জাস্ট সূত্রটা লেখা দিব, তুমি এটা একটু মনে রাখবে যে ভাই এতটুকু লেখা দিছে এইটুকু পড়লেই হবে। দেখো
এখানে আমরা একটা পূর্ণ চক্র ধরে নাও, আমাদের এখান থেকে একটা সম্পূর্ণ করতে, পূর্ণ চক্র সম্পূর্ণ করতে সময় লাগবে কত? যে সময় লাগবে কি হচ্ছে টি পরিমাণ সময় লাগে এখান থেকে এই পর্যন্ত আসতে। তার সময় কত লাগবে? টি পরিমাণ লাগবে। তাহলে এখন এখান থেকে আমাদের গড় তড়িৎ প্রবাহ বা আমরা গড় তড়িৎ প্রবাহটা আমরা কিভাবে বের করতে পারবো তাহলে বলো তো? তাহলে আমরা গড় তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো I equal to 1/t 1/t ইন্টিগ্রেশন কত থেকে শুরু করছে? 0 থেকে কত পর্যন্ত গেছে? টি পর্যন্ত গেছে। এখানে কত? t/4, এখানে হচ্ছে কত? হচ্ছে t/2, আর এখানে কত আসবে? এখানে হচ্ছে 3 t/কত 2। এগুলো আমি এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে। তাহলে 0 থেকে কত? টি পর্যন্ত যাচ্ছে। কতটুকু? i dt i dt i dt মানে কি এই সময়টায় সে কি করছে? এতটুকু তড়িৎ প্রবাহ করতেছে। তাহলে এতটুকু তার কি? এটাকে বলবো আমরা গড় তড়িৎ প্রবাহ। এটাকে বলবো আমরা গড় তড়িৎ প্রবাহ। গড় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে গড় তড়িৎ প্রবাহ পাই না, এখন আমাদের বর্গমূলীয় গড় বর্গবেগ আমরা এরকম তড়িৎ প্রবাহ পাবো না, বা আরএমএস যেটা আমরা পড়ছি। এইটার ক্ষেত্রে যদি আমি অর্ধচক্র হয়ে যায়, দেখো এখান থেকে আমরা জাস্ট অর্ধেক চক্রটা চিন্তা করি, এই অংশটুকু, এই গ্রাফটা থেকে জাস্ট অর্ধেক চক্র বা অর্ধচক্রের ক্ষেত্রে এইটুকুর জন্য আমরা কতটুকু তড়িৎ প্রবাহ পাবো সেটার সূত্রটা কি হবে? দেখো অর্ধচক্র না, দেখো অর্ধচক্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেটা হচ্ছে আর বার অর্ধচক্র গড় গড় তড়িৎ প্রবাহ। তো সেই তড়িৎ প্রবাহটা কত আসবে? সেটা আসবে ইন্টিগ্রেশন 1 বাই, এই জায়গায় টি দোষ না, টির জায়গায় কত দেবে? টি হাফ হয়ে যাবে। তাহলে তুমি এখানে কত লিখবা? 1/t/হাফ ইন্টিগ্রেশন কত? 0 থেকে কত? t/2। এখানে কত? i dt এতটুকু, এটুকু মনে রাখলে হবে। এখান থেকে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে সমাধান করো, যেই মানটা পাবা i ড্যাশ i বার ইকুয়াল কত আসবে? 0.693 i নট। i নট মানে কি? এই যে এখান থেকে শীর্ষ মানটা আছে না, এই শীর্ষ মানটা, বুঝছো? এটা হচ্ছে আমাদের কোন চক্রের জন্য? এটা হচ্ছে অর্ধ চক্রের জন্য। এটা হচ্ছে অর্ধ চক্রের জন্য। দেখো তোমাদের শর্ট সিলেবাস তো এগুলো আসতে পারে, তাই আমি এগুলো সমাধান করে দিচ্ছি যেহেতু তোমাদের চট্টগ্রামে পরীক্ষা হবে। তো এটা হচ্ছে অর্ধ চক্রের জন্য। তো বুঝছো? এইটুকু একটু মাথায় রাখবা। তাহলে এখন আমাদের এখানে বলছে কি গড় পরিবাহ কি একটা পূর্ণ চক্র, একটা পূর্ণ চক্র বলছে। পূর্ণ চক্র মানে কি? সম্পূর্ণটা না। এখান থেকে পূর্ণ চক্র মানেটা কি? একদম সম্পূর্ণ একটা চক্রের জন্য না, এই সম্পূর্ণ চক্রের জন্য আমরা এটা ক্যালকুলেশন করি। তো সম্পূর্ণ চক্রের জন্য যে এইটা পাবো আমরা, জাস্ট এখানে টি জায়গায় কত? হাফ চলে আসবে। তো এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেই মানটা পাবা, দেখো আমরা এখান থেকে একবার লিখে দিই, এটা পূর্ণ চক্রের জন্য এইটুকু পাবো আমরা পূর্ণ চক্রের জন্য। দেখো পূর্ণ চক্রের জন্য আমরা গড় তড়িৎ প্রবাহটা পাবো, যেটা সে আই বার ইকুয়াল কত? 1 বাই কত? টি ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত i dt। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটা হচ্ছে পূর্ণ চক্রের জন্য একটা পূর্ণ চক্র। তুমি এটাকে যখন সমাধান করবা তখন তুমি যেই মানটা পাবা, বুঝছো? দেখো তুমি এটাকে সমাধান করলে যেই মানটা পাবা তখন কি আই বার বা বর্গমূল ব্যাক এটা পাবা গিয়ে হচ্ছে 1/√2 i নট। i নট মানে বোঝাইছে পিক টু ভোল্টেজ, এই যে এখান থেকে পিক ভোল্টেজ, পিক তড়িৎ প্রবাহ। পিক তড়িৎ প্রবাহ মানে কি? এইখান থেকে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আনসার কোনটা হবে? এই যে বি নাম্বারটা। যতটুকু আমার বোঝানোর উচিত ছিল বুঝালাম, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এই টপিকগুলো আসতে পারে। চলো আমরা পরবর্তী প্রশ্ন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সবসময় আসে। বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে?
ওকে, এই প্রশ্নটার আনসার কি দেখি করো। বলো, পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের মান কত? পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের মান কত? সায়রা মনি বলছো এ। আচ্ছা, আমরা মুক্তিবেগ সম্পর্কে কি কি জানি সেটা একটু দেখি। আর মুক্তিবেগের সূত্রগুলো কি কি দেখো। আমরা মুক্তিবেগ হচ্ছে আমাদের বিই, এটা হচ্ছে বস্তুর মুক্তিবেগ, এটাকে বলা হয়। এটার সূত্র কি? সূত্র হচ্ছে 2gm/r। এটা আমরা পড়ে আসছি। এটা একটা সূত্র। এটা হচ্ছে একটা বস্তুকে যেই বেগে নিক্ষেপ করলে সেটা আর কি পৃথিবীতে ফিরে আসে, তখন এটা হবে। তখন আমরা আরেকটা সূত্র বের করতে পারবো। আমরা বি ইকুয়াল টু, এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি। সেটা যদি আমি এইভাবে লিখি, 2gm/r² ইন্টু, এখানে আমরা একটা আর দিতে পারি। এটুকুর পরিবর্তে আমরা অবিকাশ্য ত্বরণ লিখতে পারি, বা বিই ইকুয়াল টু √2g r। এটা হচ্ছে একটা পৃথিবীর মুক্তিবেগের সূত্র। একটা সূত্র, আরেকটা সূত্র। জানো তো, দুইটা ব্যাগের বস্তু পৃথিবীর মুক্তিবেগের সূত্র এতটুকু পারে, তাহলে আমরা পৃথিবীর মুক্তিবেগটা কত হবে? আমরা মুক্তিবেগ সেই মুক্তিবেগে বিই এর মানটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের সূত্র। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই নাম্বারটা। চলো আমরা এটা আসি। 27°C তাপমাত্রা 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তির পরিমাণ কত? এখানে বলছে 27°C তাপমাত্রা 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, এটা বের করতে হবে। দেখো, আমরা একটা মোলের গ্যাসের গতিশক্তি সূত্র কি পড়ছি? একটা মোলের গ্যাসের গতিশক্তি, গতি শক্তি ইকুয়াল টু 3
বাই টু এন আর টি, এটা পড়ে আসছো 3/2 এন আর টি। এখান থেকে তুমি এই মানগুলা বসাবা, তারপরে একটা ক্যালকুলেশন করবা 3/2 ইন্টু আর এর মান কত 8.14 এত পাবা, ইন্টু টির মান কত 27 না, তাহলে 300 এত। তুমি যদি কাটাকাটি করো তো যেই মানটা পাবা এখানে পাবা কত 150, 150 তাহলে 3 150 কত আসবে 450 এত, ইন্টু কত 8.14, তাহলে এটার সাথে যদি তুমি গুণ করো 450 তাহলে তুমি কত পাবা সামথিং একটা মান পাবা। তো তুমি এটা গুণ করে দেখবা যে মানটা আসে, যেহেতু এটা ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করলে যে আনসারটা আসতেছে সেটা আমার একটু কমেন্ট করে জানাই ফেলো। তো চলো এটা বলো, কোনো বস্তুর জড়তার ভ্রামকের একক কোনটা? দেখো, আমরা একটা বস্তুর জড়তার ভ্রামকটার একক, আমরা আসলে একটা বস্তুর জড়তার ভ্রামকটা কিরকম, এইভাবে জড়তার ভ্রামক কি করতে থাকে, সে ঘুরতে থাকে। একটা দৃঢ় বস্তু হতে পারে, এখান থেকে এখানে অনেকগুলা কণা থাকতে পারে, এম কণা, এখানে কণা, এখানে কণা। যখন এই কণাগুলো একটা সমকৌণিক বেগে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এভাবে সমকৌণিক বেগে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন আমরা এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটার সূত্রটা আমরা কি লিখব? জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দ্বারা। আই ইকুয়াল টু এখানে কণাগুলার ভর এবং কি সামেশন অফ এম কত আর স্কোয়ার। এইখান থেকে আমরা লিখতে পারি যে কণাটার কি এম কত আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি কণাটার একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটাকে বলবো আমরা জড়তার ভ্রামক। এটা সূত্র। এখান থেকে আমরা এককটা বের করতে পারি। একক, একক কি বলতো? একক হচ্ছে কেজি, দূরত্বের একক কি মিটার স্কোয়ার, তাহলে কত কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামকের একক। আমরা আরেকটা জিনিস বের করতে হবে, মাত্রাটা মনে রাখবো। মাত্রা দেখো তো, বরের মাত্রা কি এম, স্মরণের মাত্রা কি এল স্কোয়ার, তাহলে আমরা এম এল স্কোয়ার এতটুকু লিখতে পারি। এটা হচ্ছে একটা ঘূর্ণন গতির যে মাত্রাটা সেটুকু। ওকে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তাহলে দেখো আনসার হচ্ছে এ নাম্বারটা। এই প্রশ্নটা হচ্ছে এই যে 16-17 সেশনে আসছে। দেখো শান্ট কি, এটা আমাদের হচ্ছে চলতড়িৎ থেকে আসছে। দেখো একই প্রশ্ন চলতড়িৎ থেকে দুইটা প্রশ্ন অলরেডি পাইছো, তো এটা 16-17 সেশনে চলতড়িৎ থেকে দুইটা প্রশ্ন আসছে। দেখো এটার আনসারটা কি হবে? আব্দুল গনি মোহাম্মদ তানজিম বলছো এই নাম্বারটা। আসো আমরা একটু দেখি শান্ট কি।
শান্ট হচ্ছে একটা গ্যালভানোমিটার থাকতে পারে, এটা একটা গ্যালভানোমিটার। ধরো এই গ্যালভানোমিটারের ভিতরে একটা আমরা তড়িৎ প্রবাহ দিই, এই গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয়ে যায়, এই গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য এর সাথে আমরা কি অল্প মানের একটা রোধ যুক্ত করে দিই। এই অল্প মানের রোধটাকে আমরা কি বলি? শান্ট বলি। যাতে গ্যালভানোমিটারের সাথে কি অল্প মানের একটা রোধ যুক্ত করা, কিভাবে সেটা আমাদের কি সমান্তরাল ভাবে, সমান্তরাল ভাবে। ধরুন এইখান থেকে কতটুকু পরিমাণ আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে গ্যালভানোমিটার আইসা দুইটা কারেন্টে ভাগ হয়ে যাবে। শান্তির ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, গ্যালভানোমিটারের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আমরা দেখি কিভাবে বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি শান্তির ভিতরে কারেন্টটা দেখি, যার ভিতরে কারেন্ট সেটা আমরা উপরে থাকবে, বাইরে থাকবে জি ডিভাইড বাই কত এস প্লাস এর কত জি ইনটু এই পয়েন্টটা এসে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে সেই কারেন্টটা আমরা লিখবো আই। এটা হচ্ছে শান্ট কারেন্ট। এখানে কি শান্তির ভিতর দিয়ে একটা গ্যালভানোমিটারের শান্তির ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখন আমরা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা আমরা একটু বের করে ফেলি। আইজি ইকুয়াল যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যেহেতু সমান্তরাল আছে সেটা কি একা তার বিপরীতটা থাকবে উপরে, তাহলে আমরা এস ডিভাইডেড বাই এস প্লাস এর কত জি ইনটু কত আই। এটা হচ্ছে গ্যালভানোমিটারের ভেতরে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা গ্যালভানোমিটারে আমরা কি করি? সমান্তরাল রোধ যুক্ত করি, কিভাবে? অল্প মানে। তাহলে দেখো তো, তাহলে আমি কি বলবো? স্বল্প মানের সাথে কি করবো? আমরা একটা সমান্তরাল যুক্ত করব, যেটা আনসার কত সি নাম্বার। এটার আনসার কত? সি নাম্বার। এটা বলো, আলোর কোন ঘটনার জন্য আমাদের রংধনু সৃষ্টি হয়? এই প্রশ্নটা চট্টগ্রামে আসছে এবং এটা আসছে গিয়ে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে। ভৌত আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। দেখো এখানে আমরা ব্যতিচার কখন ঘটে? ব্যতিচার দুইটা তরঙ্গ, দুইটা আলোর উপরিপাতনের ফলে, দুটি আলোর তরঙ্গ উপরিপাতনের ফলে হয়। উপরিপাতনের ফলে। তারপরটা কি? তারপরটা হচ্ছে আমাদের কি বিচ্ছুরণ। এই বিচ্ছুরণের ফলে আমাদের কি হয়? এই বিচ্ছুরণের ফলে আমাদেরকে রং ধনু সৃষ্টি হয়, ফলে রং ধনু সৃষ্টি হয়, সৃষ্টি হয়। তাহলে আমরা কি এই বিচ্ছুরণের ফলে কি আমরা কি পাবো? রং ধনু সৃষ্টি হবে। তারপরে আসো এতটুকু গেলে অপবর্তনটা কি? অপবর্তন, অপবর্তন ছায়া সৃষ্টি করে, তাহলে সমবর্তনটা কি? এগুলো একটু দেখ। তো চলো এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে বিচ্ছুরণ। এটা দেখে আনসার করো। এটা বলছে একজন পরীক্ষার্থী, একজন ভর্তি পরীক্ষা ঢাকা থেকে সে কোথায় গেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি পরীক্ষা দিয়ে আবার সে কি করলো? ঢাকায় ফিরে গেল। ঢাকায় ফিরে গেল, তাহলে সড়ক পথ থেকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে কত? এত কিলোমিটার, কিন্তু স্মরণ কত বলতে উক্ত পরীক্ষায় স্মরণ কত করছে সেটা বের করতে বলছে। তোমরা পারবা? বলো তো আনসার কি হবে এটা? আব্দুল গনি মোহাম্মদ তানজিম বলছো 0 কিলোমিটার। তাহলে দেখো আমরা এখান থেকে একবার যাত্রা শুরু করছি, এখান থেকে একবার যাত্রা শুরু করে একবার এইখানে আসছি, ধরো আমরা এই বিন্দুতে আসছি, কিন্তু আমাদের এইখানে না আবার কি করলাম? ওই একই পথে আবার কি আসলাম? আবার এইখানে চলে আসলাম। তাহলে আমাদের কি স্মরণ ঘটছে? স্মরণ হয়নি। স্মরণ কত? স্মরণ শূন্য, কিন্তু আমাদের কি দূরত্ব হয়েছে? আমাদের কত দূরত্ব? দূরত্ব কতটুকু হয়েছে? দুইবার গেছে না আসা যাওয়া, 265 কত হবে? 530 হবে, 530 কিলোমিটার, এতটুকু। স্মরণ শূন্য, কিন্তু আমাদের কি দূরত্ব কত? 530 কিলোমিটার। কেউ আবার এক কাজ করে না, 530 কিলোমিটার দিয়ে দেয়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে কি নাম্বারটা? এটা বলো।
আচ্ছা দেখো, আমরা 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমাদের বের করতে হবে। বলছে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে, বলো তো। এখন এতটুকু আমরা জানি। আমরা কি জানি, 1.9 কুলম্ব, 1.9 × 10⁻19 কুলম্ব চার্জে ইলেকট্রন থাকে কতগুলো, 6.023 ইন্টু কত, 10⁻⁻³ কত, 23 না, এতটি। তাহলে এখন যদি আমার এইটাকে 1 কুলম্ব চার্জ বানাইতে চাই, তাহলে 1 কুলম্ব বানাইতে গেলে কি 6.023 ইন্টু কত, 10⁻23 ডিভাইডেড বাই কত, 1.60, 1.6 ইন্টু কত, 10⁻কত, 10⁻⁻90। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাবা, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো তো। 1 কুলম্ব চার্জে এতটুকু, 6.022 এতটুকু কুলম্বে একটা ইলেকট্রন চার্জ থাকে এত। এটার আনসার কত হবে বলো তো। এটার আনসার হবে এটা। এটা যদি ম্যাথমেটিক্যালি হিসাব করো তাহলে তুমি পাই যাবে। কারণ কি আমরা এত কুলম্ব চার্জে ইলেকট্রন থাকে কতটি, 6.022 10⁻23, তাই না। কিন্তু আমাদের যদি 1 কুলম্ব চার্জে দেখি, 1 কুলম্ব চার্জে কি থাকবে, এর থেকে কম থাকবে না। এই জন্য আমরা কি করছি, ভাগ করে দিছি। এটা ভাগ করে ক্যালকুলেশন করবা, তাহলে আনসার চলে আসবে, ডি নাম্বারটা দেখবা। যদিও আমি জানি না, কালকে এটা পড়াইছিলাম, বুঝছো। আচ্ছা তোমাদের, হ্যাঁ বলছি তো, আগের কোশ্চেন তো আনসার 0, তো বললামই তো। স্মরণ কত, আচ্ছা আমি এটা দিছি, স্মরণ তো লিখছি, স্মরণ কত 0, দূরত্ব কত এত, আনসার কোনটা হবে। আচ্ছা মিস্টেক, আগেরটার আনসার হচ্ছে 0 কিলোমিটার। দেখো আমাদের এই প্রশ্নটা বলছে, একটা সরল সন্ধিত গতিসম্পন্ন কণার কি গতিপথের সাম্য অবস্থানে কি ঘটে। কালকের ক্লাসে আমি এটা পড়াই দিয়েছিলাম। দেখো এটা হচ্ছে একটা সরল দোলক, এই দোলকটা এভাবে দুলতে থাকে, এটা হচ্ছে তার সাম্য অবস্থা, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার, এখান থেকে এটুকু তার সর্বোচ্চ বিস্তার, আর এটা হচ্ছে তার সাম্য অবস্থা। সরল দোলকের আমরা আগে ব্যাগের সমীকরণটা কি পড়ছি, ব্যাগ বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাসের কত, এক্স স্কোয়ার না। তারপরে বি ম্যাক্সিমাম কত পড়ছিলাম, ওমেগা এ, এটা পড়েছিলাম। এবং সরল দোলকের ত্বরণ কি পড়ছিলাম, ত্বরণ ইকুয়াল টু মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স বা এ পড়ে আসছিলাম। তাহলে দেখো আমাদের এখন কাজ কি, এই যে যখন সর্বোচ্চ অবস্থা এখানে যখন আসবে, যখন সরণটা কত, শূন্য, সরণ শূন্য, তখন বিটা কেমন হবে, ই হবে ম্যাক্সিমাম, বি ম্যাক্সিমাম। তাহলে কত, বি ম্যাক্সিমাম, সরণ শূন্য, ব্যাক কি হবে, সর্বোচ্চ হবে। আর এইখানে কি আসবে, এক্স শূন্য, ত্বরণ কত, এর মান কত, শূন্য। যখন এক্স এর শূন্য হবে, ত্বরণটা কি হবে, শূন্য হবে। এখন আসো আমরা যখন সাম্য অবস্থান থেকে যাব এই অবস্থান যাব, এক্স সমান এই অবস্থানে, তখন বি ইকুয়াল টু কত পাবা, 0 পাবা। বি এর মান কত আসবে, সরি এর মান কত আসবে, আর বি এর মান কত, 0। বুঝছো, এটা হচ্ছে বি এর মান। তাহলে ত্বরণ কত আসবে, ত্বরণ ত্বরণ হচ্ছে এর মান কত হবে, যখন এক্স সমান এ, তখন আমরা এ ইকুয়াল টু কত পাবো, ওমেগা স্কোয়ার এ, মানে সর্বোচ্চ পাবো। আমরা ত্বরণটা কি পাবো, ত্বরণ সর্বোচ্চ। তাহলে এখান থেকে আনসার কোনটা হবে বলো তো। যখন কি বলছে সাম্য অবস্থানে আছে, সাম্য অবস্থানে কি এক্স এর মান কত, 0, সাম্য অবস্থানে কি ব্যাক কে সর্বাধিক, সরণ কি সর্বনিম্ন। তাহলে আনসার কোনটা, এই নাম্বারটা। এটা হচ্ছে এম্পিয়ারস ল। ধরো আমরা একটা বদ্ধ বর্তনীতে, এই বদ্ধ বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ এই হচ্ছে, চুম্বক প্রবাহ হচ্ছে এই বদ্ধ বর্তনীতে, এর বিরুদ্ধে কি হবে, একটা তড়িৎ প্রবাহ আই।
এই বদ্ধবর্তনীর তড়িৎ প্রবাহ এবং এদের মধ্যে একটি মাধ্যমাঙ্ক থাকবে। এই তড়িৎ প্রবাহটাকে এই যে ক্ষুদ্র যে দৈর্ঘ্যটা থাকবে এদের কি হচ্ছে কি আমাদের হচ্ছে কি বদ্ধ যুগলীকরণের মান মিউ নট আই হবে। তাহলে এখানে অ্যাম্পিয়ারস ল সূত্রটা কি আই ইকুয়াল টু বি নট, এটা চুম্বক ক্ষেত্র, এন্ড ডিএল কতটুকু দৈর্ঘ্য আছে ইকুয়াল কত হবে মিউ নট আই। এটা হচ্ছে আমাদের কি অ্যাম্পিয়ারস ল, এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল। আব্দুল গনি মোহাম্মদ তানজিম, সি নাম্বার। দেখো কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগ হচ্ছে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো আমরা কি পড়ছি, আমরা আই ইকুয়াল টু কৌণিক ভরবেগ সমান আমরা কি পড়ছি এল। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় কৌণিক ভরবেগ। দেখো কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা এল দ্বারা। এটা সমান কি লিখতে পারো ব্যাসার্ধ ভেক্টর ক্রস কি হচ্ছে আমাদের কত ব্যাসার্ধ ভেক্টর ক্রস আমাদের কি কৌণিক কৌণিক ভরবেগ, তাই না? এতটুকু এইটুকু আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগের সূত্র। এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি এল ইকুয়াল টু পি আর সাইন কত এটা, এটা আমরা লেখা যায়। এখন আমাদের বের করতে হবে কৌণিক ভরবেগ এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ এবং কি বেগের মধ্যে সম্পর্ক হলো বেগ মধ্যে সম্পর্ক এল ইকুয়াল টু আই ওমেগা। এল ইকুয়াল টু কত আই ওমেগা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বারটা। এখন আমরা এখান থেকে কৌণিক ভরবেগের একক এবং মাত্রাগুলো বের করতে পারি। একক এককটা কি এল। আমরা কি একক কি ভরবেগের একক কি জানি কেজি না, আমরা কি কেজি কত মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের একক এল এর মান। বুঝছো? আসো আরো আছে। আচ্ছা যাও তোমরা থাকো, তোমাদের ক্লাস নেওয়া আমার ভুল হচ্ছে, মাফ করো। ওকে, তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, এন্ড সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। বাই বাই, টাটা।